গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে জুমার নামাজে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। জুমার নামাজে অংশ নিতে ময়দান ছাড়িয়ে আশপাশে সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। শুক্রবার জুমার নামাজে ইমামতি করেন তাবলিগ জামায়াতের মুরব্বী বাংলাদেশের মাওলানা জুবায়ের। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ময়দান পেরিয়ে নামাজের মানুষ দাঁড়িয়ে আছেন রাস্তাঘাট, বাজার সহ সবখানে। শুক্রবারের সাথে এই দৃশ্য পরিচিত হলেও তার পূর্ণতা পায় টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে। শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে এমনই পরিবেশের সৃষ্টি হয় টঙ্গী ও এর আশপাশ জুড়ে। জুমার নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের। এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এরই ধারাবাহিকতায় আজ ফজরের নামাজের পর থেকে ধাপে ধাপে চলে বয়ান। আল্লাহ রাসূল বলছেন, বড় জমাত যত বড় জমাত হয় তত বেশি সওয়াব। আল্লাহর পথে চলতে পারি এবং নবী ও রাসূলের দেখানো পথে চলতে পারি, সেই উদ্দেশ্যে এখানে আসা। এটাকে আসলে ইসলামে দ্বিতীয় হজ বলা হয় আর কি, তো হিসেবে এটা অবশ্যই আলাদা একটা ফজিলত আছে আর কি। শান্তিপূর্ণ পরিস্থিতিতে ইজতেমা চলছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তবে অতিরিক্ত ভিক্ষুক ও হকার উচ্ছেদ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন পুলিশ কমিশনার। ইজতেমার যারা ভলান্টিয়ার আছে তারা আমাদেরকে যদি সহযোগিতা করে, পুলিশকে সহযোগিতা করে, এই ভিক্ষুকদেরকে আমরা একটু অন্য জায়গায় স্থানান্তরিত করতে চাই, কারণ মুভমেন্টে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু ইজতেমাটি সুন্দর হবে না। এদিকে বিশ্ব ইজতেমা উপলক্ষে শনিবার 6টি অতিরিক্ত ট্রিপ পরিচালনা করবে ঢাকা মেট্রো রেল। এখন পর্যন্ত 72টি দেশের 2150 জন বিদেশি মেহমান এসেছেন ইজতেমা ময়দানে। তারা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ বিদেশের আলেমদের বয়ান শুনছেন। প্রথম পর্বের ইজতেমার ময়দানে এসেছেন 41 জেলার মুসল্লি। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে 2 ফেব্রুয়ারি শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। ইলিয়াস কমল, মাই টিভি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের পর্দা নামছে আজ। বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন। তবে রাত 10টা পর্যন্ত মেলা চলবে। বাণিজ্য মেলা শেষ দিনে ছুটির দিন হওয়ায় সকাল থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে দর্শনার্থীরা মেলায় আসতে শুরু করেন। শেষ মুহূর্তে বিভিন্ন স্টলের মূল্য ছাড়ের সুযোগ নেন তারা। স্টল মালিকরা জানান, মেলা শেষের দিকে বেচাকেনা বাড়লেও খুব একটা লাভের মুখ দেখছেন না তারা। এদিকে সময় বাড়ানোর দাবি জানালেও কর্তৃপক্ষ তাতে সায় দেয়নি। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করে তার 15 দিনের রিমান্ডের আবেদন করলে পরে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নুরুজ্জামান আহমেদকে গতকাল রংপুরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি রংপুরে তার ছোট ভাইয়ের বাসায় রয়েছেন। বাড়িটি রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত। পরে পুলিশ ওই বাড়িটি ঘিরে রাখে। এরপর তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শুক্রবার জুমার নামাজের পর গণমিছিল শেষে ঘোষণা দেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এদিকে রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, হঠকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয়। জাহিদ আহমেদ বাবুর আরেকটি রিপোর্ট। জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের এই গণমিছিল রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করে মিছিল নিয়ে শাহবাগে যায় ছাত্র শিবির। এরপর সেখানে অবস্থান নিয়ে দলটির নেতাকর্মীরা কথা বলেন জুলাই গণহত্যার বিচার কার্যক্রম প্রসঙ্গে। এবং বিচার কার্যে দীর্ঘসূত্রিতা এর জন্য প্রধানতম দায়ী লাখো শহীদের জীবনের বিনিময়ে আপনারা আজকে সরকার ব্যবস্থায় বসেছেন। তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না। এ সময় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম অনতিবিলম্বে ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম করে সরকারকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আজ পর্যন্ত 6 মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই। আমরা কাল বিলম্ব দেখছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর
আর বিগত সময়ে জুলুমের পর্বত জাতির ঘরে চাপিয়ে দেওয়া হয়েছিল মন্তব্য করে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কেউ যেন একই পথে ভবিষ্যতে পা না বাড়ায়। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। হটকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার মাই টিভি বিশেষ। নানা অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনবিআরের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে। ৩১ বছরের চাকরি জীবনে পারিশ্রমিক বাবদ সরকারের কাছ থেকে সর্বসাকুল্যে বেতন পেয়েছেন প্রায় ১,৪৩,৩৬,০০০ টাকা, কিন্তু সম্পদ করেছেন প্রায় ৬০ কোটি টাকার। অভিযুক্ত ব্যক্তির নাম মেজবাউদ্দিন ভূঁইয়া। চট্টগ্রাম বন্দর এলাকায় সিএনএফের ব্যবসার আড়ালে কানাডায় টাকা পাচার করে গড়ে তুলেছেন সাম্রাজ্য। ঢাকায় বাড়ি ছাড়াও পূর্বাঞ্চলে প্লট, ফ্ল্যাট সহ ব্যাংকে রয়েছে স্ত্রী সন্তানের নামে বেশ কয়েকটি এফটিআর। মুজিবুর রহমানের 2 পর্বের বিশেষ রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। মেজবাউদ্দিন ভূঁইয়া ১৯৯০ সালে জাতীয় রাজস্ব ভবনে ক্লার্ক হিসেবে চাকরি শুরু করেন। পর্যায়ক্রমে কয়েক ধাপ পেরিয়ে রাজস্ব কর্মকর্তা থেকে ২০২১ সালে হয়েছেন কাস্টমসের সহকারী কমিশনার। দীর্ঘ ৩১ বছর চাকরির জীবনে সরকারের কাছ থেকে পারিশ্রমিক বাবদ বেতন পেয়েছেন ১,৪৩,৩৬,০০০ টাকা। আর এই টাকায় ঢাকা শহরে পরিবারের প্রতিদিনের খরচ যেখানে মেটানো প্রায় অসম্ভব, সেখানে তিনি সম্পদ গড়েছেন প্রায় ৬০ কোটি টাকার। রাজধানীর বনশ্রী সি ব্লকে ২ নম্বর রোডে এই ৬তলা বাড়ির মেজবাউদ্দিন এর নিজের নামে। ডেমরার ভালুদিতপুরে ৬ কাঠার প্লট। মিরপুর রূপনগর ইস্টার্ন হাউজিংয়ে রয়েছে আরও একটি প্লট, যার জমির পরিমাণ ৪ কাঠা। আচ্ছা, আপনার এই পিছনের বাড়িটা কয়তলা? ওগুলো দেখান তো। এটা তো ৬তলা। এই বাড়ির মালিকের নাম কি? মেজবাউদ্দিন ভূঁইয়া। আপনি কি করেন? কাস্টমসে নাকি চাকরি করে। আমি শুনছি 3টা। এই যে একটা, আর একটা শুনছি উত্তরায়, আর একটা শুনছি ধানমন্ডিতে আর কি। লিগেলভাবে চাকরি করে টাকা কামায় ঢাকা শহরে 2-4টা বাড়ি করা প্রশ্নই ওঠে। এটা নিশ্চয় অনিয়ম করছে। এই ৬তলা বাড়ির মালিক মেজবা সাহেব। মেজবা সাহেব, উনি কোন জায়গায় চাকরি করেন? ঢাকায় চাকরি করতো কাস্টমে। মাইটিভির দীর্ঘ 4 মাসের অনুসন্ধানে বেরিয়ে আসে মেজবাউদ্দিনের থলের বিড়াল। ধানমন্ডির এলিফ্যান্ট রোডে কঙ্কর টাওয়ারে 9 তলায় একটি ফ্ল্যাট, যার মালিকানায় নাম রয়েছে মেজবার নাম। উত্তরার 13 নম্বর সেক্টরে স্ত্রী নাজবার নামে কিনেছেন 2টি ফ্ল্যাট, আর স্ত্রীর ছোট ভাই আব্দুল্লাহ আল মামুনের নামে ফ্রিমিও গাড়ি কিনে ব্যবহার করছেন মেজবার পরিবার। টরেন্টোতে কিনেছেন আলিশান বাড়ি। বর্তমানে কানাডার রাজধানী মন্ট্রিয়ালে আরও একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন তিনি। মেজবাউদ্দিন ভূঁইয়া, উনি আমাদের এখানে একটা ফ্ল্যাট আছে 9A, এই ফ্ল্যাটের মালিক। বনশ্রীর দিকে আমার বাড়ি আছে, ওইদিকে থাকে। যারা লুটপাট করছে, যারা দুর্নীতি করছে দেশের মধ্যে, ঠিক আছে, অসুল সম্পদের মালিক হয়েছে, তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তির দরকার, যেহেতু অদূর ভবিষ্যতে কেউ দুর্নীতির কাছে না জড়ায় যায়। অভিযোগ উঠেছে মেজবাউদ্দিন সরকারি চাকরির পাশাপাশি চট্টগ্রাম সিএনএফের ব্যবসার আড়ালে টাকা পাচার ও জাল জালিয়াতির সাথে জড়িত। এছাড়া পূর্বাঞ্চল নতুন শহরে জামিন নামে এক বৃদ্ধ আদিবাসীকে ভয় দেখিয়ে 4 কোটি টাকার 5 কাঠার প্লট লিখে নেওয়ার অভিযোগ রয়েছে মেজবাউদ্দিনের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গ্রামের ছাগল নায়াতে জমি দখলের অভিযোগ রয়েছে মেজবার ভাই নাসিরউদ্দিন পল্টুর বিরুদ্ধে। কিভাবে এত সম্পদের মালিক হলেন জানতে মেজবাউদ্দিন ভূঁইয়ার বনশ্রীর বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। মোবাইলে কল দিয়ে কিংবা খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি। আমার একটা ফ্লোর রয়েছে 5 কাঠা। এই ফ্লোরের মধ্যে প্রতারক চক্রান্তে আমার বিক্রি করার কথা কইল। হলে আমার এটা ভয় দেয় যে আমার এটা লোনের কাগজ, সাদা কাগজ, এটা কিছু কথা না, আমরা কিছু টাকা দেব। পরে এই কথা কয়ে তার রেজিস্ট্রি করে নিয়েছে। মেজবাউদ্দিন কিসের কাজ চাকরি করে? কাস্টম হাউসে।
ওনার বিভিন্ন অঙ্গে বয়বৃত্তিতে আয়া 270 নম্বর রোড 20 নম্বর সেক্টর 20 নম্বর প্লট বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আগে প্লটটা নিয়ে নিছি। কাস্টমসের যে অফিসার আছিল মেজবাউদ্দিন, ওনারা জোর করে বিভিন্ন চক্রান্ত বয়বৃত্তিতে আসতে সাদা কাগজ এই প্লট টিকবে না এই ধরনের কথা বলছে। এরা মূর্খ মানুষ, গ্রামের মানুষ বুঝে নাই, দুর্নীতিবাজ, তাদের বিচারক আমরা চাই। এরা দুই ভাই আছে, একজন হলো মেজবা, একজন হলো নাসিরউদ্দিন ফটু, আর লগে আছে সেরাজ পাটোয়ারি। এরা আপনার দলিলে হলে এক জায়গায়, আসি বসিছে আরেক জায়গায়, বাদ বাকি ওই জায়গাগুলো আমাদের দখল করে রেখেছে। আর এরা বলছে দলিল পাইবি না, এখান থেকে চলে যা, নাহলে চুরির মামলা, ডাকাতির মামলা দেবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ABM নাজমুস সাকিব বলেন, সরকারের যে কোনো পর্যায়ের চাকরিজীবী হোক না কেন দুর্নীতি ছাড়া এত বিত্ত ভৈরবের মালিক হওয়া সম্ভব নয়। একজন যেই ধরনের বিপুল অর্থ বৈভবের কথা আপনি বলেন সেটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। এবং আমরা আমাদের যে ক্রিমিনোলজির ভাষায় যেটাকে আমরা বলি যে একটা অপরাধ বা যে করাপশন, তার যে পজিশন, তার যে পাওয়ার, সেটা ব্যবহার করে হয়তোবা তিনি আরও বেশি সম্পদ আহরণ করার চেষ্টা করেছেন বিভিন্ন মানে যেটাকে আমরা বলি ফ্রডেন্সের মাধ্যমে অথবা নানাভাবে ছলচাতুরির মাধ্যমে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, বহুমাত্রিক দুর্নীতি ছাড়া বিপুল পরিমাণের সম্পদ অর্জন করা সম্ভব না। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে তদন্ত সাপেক্ষে দেশ এবং দেশের বাইরে পাচার হওয়া সম্পদ বাজেয়াপ্ত করে দোষীকে আইনের আওতায় আনা বলে মন্তব্য করেন তিনি। যে পর্যায়ে সরকারি কর্মচারী হোক না কেন, নিজস্ব বা বৈধ এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এই ধরনের সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ নেই বলতে হবে। কারণ যে বেতন ভাতা তারা পেয়ে থাকেন, সমস্ত সুযোগ সুবিধা বিবেচনা করলেও বৈধ এর সাথে উপরে নির্ভর করে এই ধরনের সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ নেই। তিনি যে প্রক্রিয়ায় এই সম্পদের মালিকানা অর্জন করেছেন, সেই প্রক্রিয়ার মধ্যেও নিশ্চয়ই তিনি নিজে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে করেছেন। সেটি দৃশ্যত যেটা তার ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা অর্থাৎ যে কার্যালয়ে কাস্টমস কর্তৃপক্ষের একজন কর্মী হিসেবে যে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্বের অবস্থানটাকে অপব্যবহার করে অবৈধ লেনদেনের মাধ্যমে সেটি করেছেন। এই প্রক্রিয়ায় অর্জিত অর্থ তিনি দেশের বাইরেও প্রচার করে থাকেন। যদি যেটি তথ্য প্রকাশিত হচ্ছে, তাহলে যেটা হয়েছে বহুমাত্রিক অপরাধ, বহুমাত্রিক দুর্নীতি এখানে সংঘটিত হয়েছে। কাজে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বিষয়টি দুদকের পক্ষ থেকে যথাযথ অনুসন্ধান তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা, এবং তার জন্য যদিও তিনি দেশের বাইরে যদি এখন অবস্থান করে থাকেন, তা সত্ত্বেও কিন্তু অপরাধ প্রমাণিত হওয়ার সাপেক্ষে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে একদিক থেকে তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা করা, অন্যদিক থেকে পাচারকৃত অর্থ ফেরত আনাও সেটাও সম্ভব, যদিও দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, কিন্তু জবাবদিহিতার বিষয়টা অবশ্যই অনতিবিলম্বে করা উচিত বলে আমরা মনে করি। মজিবুর রহমান, মাইটিভি, ঢাকা। এবার বইমেলার খবর। শনিবার পর্দা উঠছে অমর একুশে বইমেলার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রাণের এ মেলার উদ্বোধন করবেন। এবারে বইমেলায় ঘিরে কোনো হামলার আশঙ্কা নেই এবং সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে বইমেলা প্রাঙ্গণে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এ সময় তিনি নিষিদ্ধ ছাত্রলীগ কোনো ধরনের কর্মসূচি পালনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। 1 ফেব্রুয়ারি শুরু হবে মাসব্যাপী বাঙালির প্রাণের অমর একুশের বইমেলা। রাত পোহালেই বই প্রেমীদের পদচরণে মুখরিত হয়ে উঠবে বাংলা একাডেমি উল্টো পাশের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আর তাই শেষ পর্যায়ে চলছে স্টলে বই সাজিয়ে রাখার মহা উৎসব। নতুন বইয়ের সাথে বই প্রেমীদের পরিচয় করিয়ে দিতে মেলায় আসতে শুরু করেছে জ্ঞানভিত্তিক বই। আজকে আমাদের শুধুমাত্র বই গুছানো কাজ, আর আমরা অপেক্ষা আছি শুধুমাত্র কালকে উদ্বোধনের জন্য। মেলায় অংশ নিয়ে অনেকেই বলছেন এবারকার মেলা এক অন্যরকম প্রাণবন্ত হবে, কারণ মেলার সাথে যুক্ত হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণ। নতুন সরকার আসছে, শঙ্কা তো একটু থেকেই যায়, কিন্তু আশা করি ভালো হবে। পরিবেশ অনেক সুন্দর, পরিবেশের কুলে, তাই হচ্ছে এবারের বইমেলাটা ভালো আর প্রত্যাশা করতেছি। আমরা সবাই মিলে আমাদের দেশটাকে ভালোভাবে সাজাবো, কোনো আশঙ্কা কাজ করছে না। আর স্টল মালিক ও প্রকাশকরা জানান বইয়ের সাথে বাঙালির সম্পর্ক নিবিড়, তাই কোনো প্রকার শঙ্কা থাকছে না একুশের বইমেলায়। সবাই বইমেলাতে আসবে এবং যারা বই পছন্দ করে, যারা বই প্রেমী, তারা বইমেলাতে অবশ্যই আসবে। এদিন মেলার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে কোনো বাধা বিপত্তি বাঙালির প্রাণের বইমেলায় প্রভাব ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন ডেপুটি কমিশনার শেখ সাজ্জাদ আলী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি,
এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। মেলা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে অতীতের লেখক ও প্রকাশকের হামলার ঘটনায় কারাবন্দী হয়ে বের হওয়াদেরকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানান শেখ সাজ্জাদ আলী। কোনো বইয়ের ভিতরে উস্কানিমূলক কথা আছে, এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। নজরদারিতে রাখছি, যারা বের হয়েছে বা যারা এরকম সন্দিগ্ধ লোকজন আছে আমরা খেয়াল রাখবো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সপরিবারে সৌদি আরবে উমরাহ করতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে দুবাইয়ে ভর্তি করা হয়। গত 16 জানুয়ারি 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। গত 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান। এর আগে গত বছরের 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন বাবর। এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন 8টি মামলা থেকে ইতিমধ্যেই তিনি জামিন পেয়েছেন। নতুন করে দাম না বাড়লেও রাজধানীতে এখনও নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। রাজধানীতে বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। কয়েক সপ্তাহ ধরে সরবরাহ কম থাকায় সংকট দেখা দিয়েছে সয়াবিন তেলের। এই দুই নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে ক্ষোভ রয়েছে ভোক্তাদের। তবে সবজির দাম কম থাকায় কিছুটা স্বস্তি রয়েছে সাধারণের মাঝে। আজকের বাজার পরিক্রমা জানাচ্ছেন SM তানভীর। এখনও নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। নতুন মৌসুম আর আমদানির পরেও কমছে না দাম। স্বাভাবিক সময়ের তুলনায় কেজি প্রতি 8 থেকে 10 টাকা বেশিতেই বিক্রি হচ্ছে চাল। প্রভাব পড়ছে বিক্রিতেও। ওনারা দামগুলো স্টক করে রাখা পরে ওনাদের ইচ্ছে মতো ওনারা রেট দেয় বাজারে। তখন আমরা বাজারে আমরা যেহেতু ব্যবসা করি, আমরা আনতে হলে ওনার রেটে আমরা আনতে হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। মোটামুটি যেটা দাম অনেক বাড়তে রাখতে ওটা থামছে, কিন্তু এখনো দাম কমার মতো কোনো পরিবেশ পরিস্থিতি আমরা দেখি না। তবে এটা কমান দরকার। দাম নাগালের মধ্যে না আসায় ক্ষুব্ধ ভোক্তারা। প্রয়োজনের তুলনায় কম নিচ্ছেন কেউ কেউ। অন্যদিকে না চলে, চাউল বাচ্চা খারাপ চলবে না, চিগুন না খাক, মোটা চাউল তো খাইতে হবে, তাই না? চাউল তো খাইতে হবে। মিনিকেট বলতে কোনো অরিজিন বলতে কোনো ধান নেই, কিন্তু তারা কী করে চাউলটাকে প্রসেস করে চিকন চাউলের দাম বেশি, সেখানে অপকর্ম করে। সেই সব অপকর্মের আপনার পরিণতি বহন করতে আমাদের। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটেরও সমাধান হয়নি। দোকানে ঘাটতি রয়েছে 5 লিটার বোতলের। এ নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝেই রয়েছে ক্ষোভ। আমরা শুনছি যে ওরা কি নাকি দাম বাড়াবে। দাম বাড়াইলে বাড়াক, অসুবিধা না, তবু তো মানুষের তেলটা পাবে। কিন্তু দাম বাড়াবে বলে দাম তেল দিতেছে না। এখন কাস্টমাররা তেল পায় না, আমরা তেল বিক্রি করতে পারি না। এখানে মিলার বা এলসি কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে মাঝখানে যারা স্টক আছে, যারা বড় বড় ব্যবসায়ী আছে, তারা এটাকে বুঝি করে জনগণের কাছ থেকে টাকা বেশি নেওয়ার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে আর কি। স্বস্তি কেবল শীতের সবজিতে। পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম নাগালের মধ্যেই রয়েছে। সবজি ছাড়া বাকি নিত্যপণ্য, বিশেষ করে চাল ও তেলের উপর সরকারের নজরদারি বাড়ানোর প্রত্যাশা করছেন সবাই। SM আরিফ, মাই টিভি, ঢাকা।